বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অভিভাবক যারা এই মুহূর্তে ল্যাবটি দেখছেন, আর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। ক্লাস পরিচালনায় আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। ক্লাস নিব বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে, বাংলা ভাষা ও ব্যাকরণ, নবম দশম শ্রেণী। ব্যাকরণটা আসলে সকল ক্লাসের জন্য প্রযোজ্য, তারপরেও নবম দশম শ্রেণীর জন্য একটু বেশি থাকে, 6, 7, 8-এ একটু কম থাকে। তো আশা করছি তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবে, আর অবশ্যই শেয়ার করে দিবি যেন সকলে দেখতে পারে। বোর্ডে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোন বিষয়টি নিয়ে পড়াবো তোমাদের। তাহলে তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাবে। আর ক্লাসটি কি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবি, কারণ ব্যাকরণ ক্লাসে মনোযোগটাই কি সবচেয়ে বেশি জরুরি। তাহলে আমরা চলে যাই ক্লাসে ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ তোমাদের, ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত। তো ক্রিয়াপদ, ধাতু এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে পিছনে, কারকের ক্লাসে, ক্রিয়াপদের ক্লাসে, পত্রক্রম যেটা সেখানে, তো বিভক্তি নিয়ে আলোচনা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয় ক্রিয়াপদ এবং বিভক্তি, ধাতু এগুলোতে কি তোমাদের সমস্যা হবার কথা নয়। তারপরেও একটু দেখে নিচ্ছি আমরা যে ক্রিয়া বিভক্তি হবে সেটা, যেটা কি ক্রিয়াপদের পরে সাধারণত যুক্ত হবে। ক্রিয়াপদের পরে যে অংশটুকু যুক্ত হয় সেটাই হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। যেমন আমি বই পড়ছি, এটা সাধু রূপ। তাহলে এটা পড়ছি, এটা যদি এটা চলিত রূপ, এটা যদি আমরা সাধু রীতি করি কি হবে একটু দেখো তো। আমি একসাথে দেখে দিচ্ছি, পড়িতেছি। তাহলে পড়ছি এটা সাধু রীতি হচ্ছে পড়িতেছি ক্রিয়াপদে। আর সাধু রীতিটা সাধারণত সর্বনাম এবং ক্রিয়াপদেরই পরিবর্তিত হয়ে থাকে, এটা তোমরা জানো। তাহলে আমি বই পড়ছি, পড়িতেছি। তারপরে আরো আছে এমন, দেখো আমি যাচ্ছি, যাইতেছি। তারপরে ধরো পড়ছি, পড়িতেছি। এই যে একটু লক্ষ্য করি আমরা যে এখানে পর, এটা পড়ছি, এটা ক্রিয়ামূল ধাতু কি পর, পড়িতেছি এটাও পর। তারপরে এখানে যাচ্ছি, যা, এখানেও যা। তারপরে এখানে কর, এখানে করিতেছি কর। এগুলো হচ্ছে কি ধাতু, ক্রিয়ার মূল অংশ ধাতু। এই ধাতুর সঙ্গে যে অতিরিক্ত অংশ, ধাতুর পরে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, এগুলোই হচ্ছে কি বিভক্তি। এগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আমি নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ, আমি বই পড়ছি আর এটা যাচ্ছি, যাইতেছি সাধু ক্রিয়াপদে। যেহেতু সাধু চলিত রূপে এখানে দেয়া আছে, আর সাধু চলিত রূপে তোমরা জানো এটা শুধু সর্বনাম এবং ক্রিয়াপদে কি এর রূপটা পরিবর্তিত হয়। তাহলে পড়ছি এটা সাধু রূপ হচ্ছে পড়িতেছি, যাচ্ছি, যাইতেছি। আর তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের ক্রিয়া বিভক্তি। এটা ধাতু, এটা ধাতু, আর তেসি। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো যে কোথাও যুক্ত হচ্ছে ছি, তারপরে কোথাও যুক্ত হচ্ছে কি ইতেছি,
তারপর ইতেছি। এখন এগুলো কি উত্তম পুরুষের ক্ষেত্রে দিয়েছি আমি। এখন যদি বলি তুমি বই পড়ছো, এটা চলিত রূপ হবে, সরি পড়ছো চলিত, আর সাধু রূপ হবে পড়িতেছ, ওকার দিতে পারো পড়িতেছ। তাহলে এই যে এইখানে তুমি বলার সঙ্গে সঙ্গে কি ক্রিয়াপদের কি এই পরিবর্তনটা হয়ে গেছে, একটু লক্ষ্য করো। তুমি বলার সঙ্গে সঙ্গে কি ক্রিয়াপদের পরিবর্তনটা হয়ে গেছে। তুমি তো এখানে কি পুরুষ, তাহলে এই ক্রিয়াপদে কিভাবে পরিবর্তন হয় দেখেছো। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্রিয়াপদের পরিবর্তনটা, অনুজ্ঞ ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে এই আমাদের কালেও বুঝিয়েছিলাম, কাল, ক্রিয়ার কাল, এগুলোতে কি এই পুরুষ অনুপাতে কি ক্রিয়াপদে পরিবর্তন হয়। তাহলে পুরুষ অনুপাতে হয়, সাধু চলিত হয়, এবং কাল কাল ভেদে হয়। আপনারা যাবেন ভবিষ্যৎকালে, আপনারা যাবেন। তাহলে এই যে ভবিষ্যৎকালে বলতে গিয়ে কি এখানে ক্রিয়াপদে আরো একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আপনারা যাবেন, যাবেন, খাবেন, এগুলো কি সাধারণ ভবিষ্যৎকাল। আবার যদি বলি আমি কাজটি করেছিলাম, আর এটা সাধুরূপ হবে করিয়াছিলাম, সাধুরূপ। এটা চলিত, এটা সাধুরূপ। এগুলো তোমরা পারো করতে, আমি জানি তোমরা এগুলো পারো। তাহলে আমি কাজটি করেছিলাম, এটা কি অতীতকালের রূপ কি এর পরিবর্তন হয়ে গেছে, কি পরিবর্তন হয়ে গেছে। তাহলে কাল হিসেবে পরিবর্তন হয়, পুরুষ হিসেবে পরিবর্তন হয়। তারপরে সাধু চলিত রূপপ্রাপ্ত ক্রিয়াপদে সেটা আরেকটা রূপ। এরপরে দেখো মুছে দিচ্ছি। তাহলে ক্রিয়া বিভক্তি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ক্রিয়াপদের পরে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন করে কি অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। তাহলে এগুলোর পরিবর্তন কিভাবে হয়, ধাতুর পরে এই বর্ণগুলো যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে, তাই না, সমাপিকা ক্রিয়া গঠন করে। এগুলো কিভাবে পরিবর্তন হয় দেখো। ক্রিয়া কাল, এই যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ক্রিয়ার কাল পুরুষ বাচ্য ভেদ কি ক্রিয়া রূপের পরিবর্তন হয়ে থাকে, বাচ্য ভেদ কি ক্রিয়া রূপের পরিবর্তন হয়ে থাকে। তারপরে দেখো আরেকটা কিভাবে হয়, সাধু ও চলিত রীতির মাধ্যমে হয়, চলিত রীতিতে পরিবর্তন হয়, সাধু ও চলিত রীতিতে পরিবর্তিত হয়। আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে প্রযোজক। প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে কি প্রযোজক ক্রিয়ায় পরিবর্তন হয়। প্রযোজক নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রযোজক বলতে কি বলেছিলাম, যে নিজে না করিয়ে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, প্রযোজনা করা, নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া কি প্রযোজক। যেমন আমি তাকে একটা নাম দেওয়া যায়, তাকে দিয়ে কাজটি তাকে দিয়ে কাজটি করিয়েছি বা করাইয়াছি। চলিত রীতিতে হবে করিয়েছি, আর সাধু রীতিতে কি হবে করাইয়াছি। তাহলে শিক্ষার্থী কিন্তু এইভাবে কি ক্রিয়া রূপের পরিবর্তন হয়ে থাকে, ক্রিয়ার কাল পুরুষ বাচ্য ভেদে।
তারপরে সাধু চলিত রীতি অনুসারে, তারপরে প্রযোজ্য ক্রিয়ার আর ক্ষেত্রে কি পরিবর্তন হয়, যেমন আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি বা করাইয়াছি। তাহলে ক্রিয়ার রূপে এইভাবে পরিবর্তনগুলো হয়ে থাকে। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না বুঝতে। এখন পরের অংশে যাই। দেখো এই যে আমরা ক্রিয়া বিভক্তি করলাম, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আজকে আমরা পরের অংশ দেখো ধাতুর গণ। ধাতুর গণটা কি, ধাতুর গণ বা ধাতুর গণটা কি? এই গণ শব্দের অর্থ হচ্ছে কি? শ্রেণী। গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, কিন্তু ধাতুর গণ বলতে কি বোঝায়? ধাতুর বানানের ধরনকে বোঝায়। গণ অর্থ শ্রেণী, কিন্তু এখানে ধাতু বানানের রীতিকে বোঝায়। রীতিকে বোঝায় বা বানানের রীতিকে ধাতুর গণ বলে। রীতিকে বোঝায় অথবা বানানের রীতিকে ধাতুর গণ বলে। তাহলে গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, ধাতুর গণ বানানের রীতিকে বোঝায়। বানান আমরা যেভাবে বানান করে থাকি সেটাকে ধাতুর গণ বলে। আর ধাতুর গণ ধাতুগুলোকে বাংলা ভাষার যত ধাতু আছে সেগুলোকে 20টি গণে ভাগ করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20টি গণে ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে। তাহলে এই ধাতু বাংলা ভাষায় প্রায় 1500-এর কাছাকাছি ধাতু রয়েছে। বাংলা ভাষায় ধাতু রয়েছে 1500-এর কাছাকাছি। তো এই সমস্ত ধাতুগুলোকে 20টা গণে ভাগ করা হয়েছে। এই 20টা গণ নিয়ে কি আজকে আমি আলোচনা করব, ধাতু গণ। এখন বানানের ক্ষেত্রে দেখো, ধাতুর গণের ক্ষেত্রে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ক, ধাতু কয়টি অক্ষরে গঠিত? ধাতু কয়টি অক্ষরে গঠিত? অক্ষরে গঠিত। ধাতু গণগুলোতে 20টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে এই বানানের ক্ষেত্রে কি আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ধাতু কয়টি অক্ষরে গঠিত, আর একটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কি? ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কি? স্বরবর্ণটি কি? তাহলে এই গণ ভাগ করতে 20টি গণে ভাগ করা হয়েছে। এই ক্ষেত্রে কি আমাদের কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে? একটা হচ্ছে ধাতু কয়টি অক্ষর গঠিত, আর ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কি? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ধাতুর প্রথম বর্ণে মানে প্রথম লেটার বা বর্ণে কোন স্বরবর্ণটি যুক্ত হয় বানানে, আর ধাতু কয়টি অক্ষরে। এখন নিশ্চয়ই তোমাদের প্রশ্ন থাকছে যে অক্ষরটা কি? অক্ষর অক্ষর নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর কপোতাক্ষ নদ ক্লাসে। তো অক্ষর আর অক্ষর বলতে আমরা বুঝি সিলেবল। সিলেবলকে কি অক্ষর বলা হয়? অক্ষর মানে কি? বর্ণ নয়। অক্ষর আর বর্ণ কি এক জিনিস নয়। বর্ণ হচ্ছে ধ্বনির সাংকেতিক চিহ্ন। ধ্বনির সাংকেতিক চিহ্ন, এটা আমরা সকলে জানি। সাংকেতিক চিহ্ন। আর অক্ষর হচ্ছে সিলেবল, মানে তুমি সিলেবল কোনটা? যে একবারে যে অংশটুকু বানানের একবারে যে অংশটুকু উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে কি অক্ষর, সিলেবল।
যেমন ধরো আমরা যদি একটা শব্দ বলি কলা, তাহলে এখানে অক্ষর কটা একটু একটু মনোযোগ দিতে হবে। কয়বার উচ্চারণ করি আমরা? ক লা, একটা অক্ষর একটা অক্ষর সমান সমান কি দুইটা অক্ষর হয়ে গেল, সহজ না? তাহলে অক্ষর হচ্ছে একবারে যে অংশটুকু আমরা উচ্চারণ করি, শব্দের যে অংশটুকু আমরা একবার উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে কি অক্ষর। যেমন ক লা, কলা, এটা কি দুইটা অক্ষর এখানে। তাহলে এখানে বর্ণ কটা এখন একটু বের করে দিতে দেখো। ক যোগ অ যোগ ল আবার কি আ। তাহলে বর্ণ কটা হলো শিক্ষার্থীবৃন্দ? 4টা। 1 2 3 4। এইভাবে কি আমরা বানানটা করে থাকি, এইভাবে কি আমাদের বানান করা হয়। তাহলে বর্ণ হচ্ছে এখানে 4টা আর অক্ষর হচ্ছে 2টা। আশা করছি বুঝতে পারছো। সমস্যা হলে অবশ্যই কি যে অংশটা বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা যাই হোক, তাহলে এখন অক্ষর এবং বর্ণ এই দুইটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের এই ক্রিয়া বিভক্তি গুলো কিভাবে পরিবর্তন হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। সাধু চলিত কি সেটাও বুঝতে পেরেছো। আমি আশা করছি এইটুকুতে কি আর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই যে 20টি গণে প্রায় 1500 মতো ধাতুকে ভাগ করা হয়েছে 20টি গণে। তো সেগুলো নিয়ে কি একটু আলোচনা করি আমরা। চলো, প্রথমে আছে হ আদিগণ। হ হ আদিগণে আছে তোমার হ ল, মানে হওয়া লওয়া। এটা সংক্ষিপ্ত রূপটা কি, ধাতুটাই কি, এটা হ ল, এটা হচ্ছে হওয়া লওয়া। তাহলে কি হ, এখানে কি হয়ের সাথে কি আসছে ও। হটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? হয়ের সাথে সংযুক্ত বর্ণ ও। হয়ের সাথে সংযুক্ত স্বরবর্ণ কোনটা? ও যুক্ত। বলেছে না যে বানানের ক্ষেত্রে যেটা দেখবে সেটা হচ্ছে কি কয়টি অক্ষরে গঠিত। আর হটা কি কয় অক্ষরে গঠিত? এক অক্ষরে। হ একবারই বলি আমরা, এই জন্য একবার উচ্চারণ করি। এটা হচ্ছে কি এক অক্ষরে। হওয়া লওয়া ইত্যাদি হচ্ছে কি ধাতু। তাহলে হ আদিগণের ধাতু হচ্ছে হ ল, মানে হওয়া লওয়া। আর এটা হচ্ছে এক অক্ষর। তারপরে আছে খা। খা, খায়ের সাথে আছে খা, ধা, পা, যা। খাওয়া, ধাওয়া, পাওয়া, যাওয়া ইত্যাদি। তাহলে খা, এটাও কি এক অক্ষর। আমরা একবার উচ্চারণ করে ফেলি। খা, এটাও কি আমরা একবারই উচ্চারণ করে ফেলি। খাওয়া, ধাওয়া, পাওয়া, যাওয়া, এই যে ধাতুটা এখানে দেওয়া হয়েছে। তারপরে আছে 3 নম্বরে আছে আমাদের দিয়ে। দি আদিগণ, এটা হচ্ছে দি নি, মানে দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া। তাহলে এটাও কি এক অক্ষর। তাহলে এইখানে তাহলে খ আদিগণের সঙ্গে কি যুক্ত হচ্ছে? খ আ, তাই না? খয়ের সাথে আ, খা, খা, ধা, পা, যা। আবার এখানে কি দয়ের সঙ্গে কি যুক্ত হয়েছে? রস্বই। দয়ের সঙ্গে যুক্ত হয়েছে রস্বই। সংযুক্ত স্বরবর্ণটি কি? রস্বই বা রস্বইকার। যেমন দি নি, দেওয়া নেওয়া ধাতু। তারপরে দেখো সু। আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে কি এই আদিগণের সঙ্গে মিলিয়ে কি এই ধাতুগুলো হ ল একইভাবে এক অক্ষরে, এক অক্ষরে একইভাবে। তারপরে আছে খা, এটা কি এক অক্ষরে। খা, ধা, পা, যা, মানে উচ্চারণ ক্ষেত্র যেভাবে, যেমন আকার আ, এখানে আকার এখানে আকার, সবগুলোতে কি একই রকম বানান ভিত্তিটা একই রকম থাকবে ধাতু বর্ণে। তেমনি করে আছে তোমার দি, এটাও কি দি নি, দেওয়া নেওয়া। তারপর দেখো সু, এটার সঙ্গে কি যুক্ত আছে? তালবস্য এর সঙ্গে আছে উ, তাই না? তালবস্য এর সঙ্গে যুক্ত আছে উ। তাহলে এই ধাতুগুলো হচ্ছে চু, নু, ছু। চুয়ানু, নুয়ানু, ছোয়ানু, ছোয়া। চুয়ানু, নুয়ানু, ছোয়া ইত্যাদি সুর আদিগণের অন্তর্ভুক্ত। তারপর দেখো ক। ক
ক, এটার বানান রীতিটা একটু দেখো, ক র, ক, দুইটা বর্ণ বেশি থাকলে কি এখানে অক্ষর একটাই, মানে একবারে আমরা উচ্চারণ করি ক, ক, কম, গ, চ, একই রকম উচ্চারণ, ক, কম, গ, চ ইত্যাদি। তারপরে দেখো 6 নম্বরটা হচ্ছে কহ, কহ, তাহলে কহ মানে কওয়া, এটা হ। আর সবগুলোর সঙ্গে দেখো কি আছে, হয় আছে, তাই না? তো এইখানে এই কহ এবং এই ক এবং এই কহ, এই দুইটা ধাতুতে আমরা যদি একটু লক্ষ্য করি, একটু ভালো করে খেয়াল করো যে হ যেগুলো আছে সবগুলোতে কিন্তু হ আছে, কিন্তু এইখানে যে র আছে এখানে কিন্তু পরিবর্তন আছে, ব্যঞ্জন ধ্বনি অন্যটাও এসেছে কয়ের পরে, যেমন ম, র, ল এগুলো এসেছে, কিন্তু হ এর সঙ্গে কি সবগুলি কি হ এসেছে, ক এর সঙ্গে ক, স, গ সবগুলি কি হ। এটা কিন্তু একটা মনে রাখার মতো একটা জিনিস, এটা তোমরা মনে রাখবে যে কয়ের পরে র বর্ণ কিন্তু মানে অন্য ধ্বনি, হয়ের পরে হয় ছাড়া যদি অন্য ধ্বনি থাকে তাহলে কি সেখানে অন্যরকম ব্যঞ্জন ধ্বনি যুক্ত হতে পারে, কিন্তু হ থাকলে শুধু হয়ই যুক্ত হবে, একটু মনে রাখবে, হ থাকলে হয়ই যুক্ত হবে। আর কয়ের পরে অন্য ধ্বনিগুলো থাকলে কি সেখানে অন্যান্য ব্যঞ্জন ধ্বনিও আসতে পারে। তারপর 7 নম্বরে দেখো কাঠ, এটা কি গাছ, চাল, আখ, বাঘ, কাঠ একই রকম উচ্চারণ, এই যে আকার আছে, এখানে কি আকার আছে, সবগুলোতে আকার আছে বানানি। তারপরে এই যে আবার এটা এসেছে দেখো গা, তো এই যে হ, হ বর্ণটা যখন যুক্ত হয় তাহলে এই নিয়মটা আর এই নিয়মটা 5, 6, 7, 8 এই দুইটা কি একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা, হ যখন যুক্ত হয় তখন সবগুলোতে কি হয়ই থাকে, হ যখন যুক্ত হয় তখন হ থাকে, যেমন চা বা না। আবার যখন কয়ের পর অন্য ধ্বনি আসে ব্যঞ্জন ধ্বনি, তাহলে কি সেখানে আরো অন্যান্য ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়, এখানে হচ্ছে অ, অ মানে স্বরে অ, আর এখানে হচ্ছে আকার, এই দুইটা তফাৎ এখানে। আর এখানে ট এর সঙ্গে হ, ল, ক, দ, ছোট দ, বড় দ দুইটাই আছে। আবার হয়ের সঙ্গে কি সবগুলোতে হ যুক্ত হয়েছে। তারপরে দেখো লিখ, লিখ, কিন, জিত, ঘি, কি দিয়ে র এর সঙ্গে রস্বইকার, এই যে এখানে কি বানানে, বানানে কয়ের সঙ্গে কি রস্বইকার আছে, জয়ের সঙ্গে রস্বইকার, ঘি, লিখ, কিন, জিত, ঘি একই রকম বানানে। তারপরে দেখো আবার কি এগুলোর কয়টা বানানে কয়টা বর্ণ সেটা কি একটা লক্ষণীয় বিষয়। আবার দেখো উঠ ধাতু দিয়ে কি আছে, রস্যু, রস্যু ঠ, তাহলে রস্যু উ শুন, এতে স্বরের সঙ্গে রস্যু যুক্ত হয়েছে, ফরের সঙ্গে রস্যু হু ডু, তারপরে তু, এগুলো হচ্ছে কি উঠ ধাতু। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করলাম এগুলো সবগুলোই কি এক অক্ষরের। উঠ আমরা একবারে উচ্চারণ করি, লিখ, গা, কাট, ক, এখানে ধ্বনি বেশি থাকলো কি বর্ণ বেশি থাকলো কি অক্ষর এক অক্ষর, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমাদের এক অক্ষর। তাহলে এখন আমরা পরবর্তী গুলাতে যাচ্ছি 11 নম্বর থেকে, তোমরা একটু দেখো আমি বোর্ডেও লিখে দিয়েছি। এইখানে হচ্ছে লাফা আদিগণ, অন্যান্য ধাতুগুলো হচ্ছে কাটা, ডাকা, বাজা, আগা, তাহলে লা হা, এটা কি 2 অক্ষর, লা হা 2 অক্ষর। আর এইখানে মোটামুটি সবগুলোই কি 2 অক্ষরেরই আছে, তোমরা একটু দেখো। তারপরে আছে নাহা, এটা আবার হ এসেছে, হ যখন থাকে তখন কি সবগুলো ধাতু হয়ই থাকে, ধাতুর সঙ্গে হ থাকে। আর হ ছাড়া অন্য ব্যঞ্জনের ক্ষেত্রে কি অন্যান্য ব্যঞ্জনগুলো এসে থাকে, সেটা দেখিয়েছিলাম ওই যে 5, 6 আর 7 আছে। তো এই যে এখানে নাহা, এটা কি নাহা, গাহা, হ বর্ণগুলাই কি এসেছে। তারপরে 13 নম্বর দেখো ফিরা, রসইকার, রসই, তারপরে আ, রসই আ, এই যে রসই আ, ছিটা, শিখা, ঝিমা, চিরা একই আদিগণের অন্তর্ভুক্ত এই ধাতুগুলা, ফিরা আদিগণের। তারপরে ঘুরা, তো এইভাবে কি আমরা বানান লক্ষ্য করে বলবো যে এগুলো কোন আদিগণের অন্তর্গত, কোন আদিগণের অন্তর্গত। উচা, লুকা, কুড়া এগুলো কি এই যে ঘুরা আদিগণ। তারপরে 15 নম্বর আদিগণ হচ্ছে ধোয়া, এটার সঙ্গে এই যে ওকার, ও আ, ও আ, শোয়া, খোঁচা, হুছা, জুগা, খোয়া
এই সবভাবেই কি এগুলো একই বানান, একই রকম বানান। তারপরে দেখো 16 নম্বর হচ্ছে দৌড়া। দৌড়া আদিগণের পৌঁছা দৌড়া, পৌঁছা দৌড়া। তারপরে চটকা দৌড়া, এটা কিন্তু 2 অক্ষর। তারপরে চটকা, চটকা এই ধাতুগুলো হচ্ছে সমলা, ঝমকা, পচলা। চটকা আদিগণের অন্তর্ভুক্ত কোন ধাতুগুলো? এগুলো কি তোমাদের পরীক্ষায় আসবে। কয়টি গণে ভাগ করা হয়েছে, আদিগণ বলতে কি বোঝায়, গণ কি, এগুলো। তারপরে দেখো 18 নম্বর আছে বিগ্রা। বিগ্রা, বিগ্রা 2 অক্ষর। আর এগুলোর অন্তর্ভুক্ত ধাতুগুলো হচ্ছে হিচড়া, ছিটকা, তারপরে সিটকা। উল্টা, এটা কি 2 অক্ষর। মানে 11 থেকে 20 পর্যন্ত সবগুলি কি 2 অক্ষরের। ঘুমরা, মুচরা, উপচা। এই যে রস্যু আছে, শেষে আকার আছে, আকার, রস্যু আকার, সবগুলোতে কি একই বানান। তারপরে দেখো ছোকলা, এটা কি ও আকার, ও আছে, পরে কি আকার আছে, এদের ধোয়ার মতো। এখানে কিন্তু বর্ণ বেশি, কিন্তু তারপরে কি 2 অক্ষর, তাই না? ছোকলা, কুচকা, কুকরা, কোদলা ইত্যাদি। তাহলে এই ছিল আমাদের 20টি আদিগণ। 20টি আদিগণের অন্তর্ভুক্ত ধাতুগুলো কি? ধাতু, ক্রিয়াপদের ধাতু। এরপরে তোমরা যে কাজটা করবে বাড়িতে, সেটা হচ্ছে ধাতুগুলোর সাধু চলিত রূপ বের করবে, বা একটু পড়বে বাসায় সাধু চলিত রূপ গুলো কি কি হয়। এখানে কি তোমাদের ভাগ করে দেয়া আছে, যেমন আবার কাল হিসেবে দেওয়া আছে, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এইভাবে দেওয়া আছে। পর ধাতু রূপ দেওয়া আছে, সাধু চলিত রূপ কাল হিসেবেও দেওয়া আছে, সাধু চলিত এবং কাল হিসেবে। তারপরে যা ধাতু, যা আদিগণ অন্তর্ভুক্ত যেগুলো আছে সবগুলোই কি এখানে দেওয়া আছে। তারপরে লিখ ধাতু। তো এই কাজগুলো তোমরা একটু বাসায় বসে বসে করবে। জাস্ট একটু দেখে দেওয়া যে ক্রিয়ার রূপগুলো কি। তোমরা ক্রিয়াপদগুলো দেখলে কি এর রূপটা বের করতে পারবে, সাধু এবং চলিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত রূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ক্রিয়া বিভক্তি কি, সাধু চলিত রূপ কি, ধাতুর গণ কি, কয়টি গণে ভাগ করা হয়েছে ধাতুগুলোকে, তারপরে ধাতু আছে প্রায় 1,500-এর কাছাকাছি, এবং এগুলোকে 20টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তা আগামী ক্লাসে কারক শুরু হবে এরপরে ইনশাল্লাহ। তা আগামীতে আমরা কি কারকের ক্লাস করব। এটা 7ম পরিচ্ছেদে। আজকে আমরা 6ষ্ঠ পরিচ্ছেদ শেষ করলাম। আর বাড়িতে তোমরা ক্রিয়াপদের রূপগুলো একটু দেখবে কাল অনুপাতে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।